সালামু আলাইকুম। আপনি কি এরকম একটা গাড়ি চাচ্ছেন যেটা একই সাথে খুব পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল, যেটা বেসিক্যালি প্রতিদিন আপনার জন্য কাজ করবে অ্যান্ড আর্ন সাম মানি। সো এরকম একটা গাড়ি ফ্যান্সি হয় না, লাক্সারিয়াস হয় না। এটা এমন একটা গাড়ি যেটা ভ্যালু ফর মানি, খুবই প্র্যাকটিক্যাল অ্যান্ড খুব পাওয়ারফুল। এটা হচ্ছে কি আজকের আমাদের টয়োটা ডায়না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নোমান, ফাউন্ডার অ্যান্ড ওনার অফ অটোমো জাপান। আমরা 2019 সাল থেকে খুব গর্বের সাথে প্রায় 800 ক্লায়েন্টকে আমরা সার্ভ করেছি। তো আপনারা যারা এমন একটা কমার্শিয়াল ট্রাক খুঁজতেছেন যেটা রেপুটেশন খুবই ভালো, যেটা স্পেয়ার পার্টস অ্যাভেলেবল, মেনটেন্যান্স খুবই ইজি এবং যেটা অ্যাকচুয়ালি ট্রু লোড ক্যাপাসিটি ক্যারি করতে পারে, তাদের জন্য হচ্ছে আমাদের এই টয়োটা ডায়না। তো আমরা বেসিক্যালি চেষ্টা করতেছি আজকে এই গাড়িটা নিয়ে ছোট্ট একটা রিভিউ করার জন্য, যেখানে থাকবে এই গাড়িটার প্রস এবং কনস এবং কারা এই গাড়িগুলো কিনতে পারেন, কাদের জন্য এই গাড়িটা একটা আইডিয়াল অপশন হতে পারে, সেই বিষয়গুলো চেষ্টা করবে ভিডিওতে কভার করার জন্য। তো এই গাড়িটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয়, যেমন আমরা পার্টিকুলার যে ভেরিয়েন্টের নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে কি একটা 3000 সিসি ডিজেল ইঞ্জিনের টয়োটা ডায়না। আপনি কিন্তু এর বাইরে পেট্রোল ইঞ্জিনেরও ডায়না পাবেন। এই ট্রাকগুলা বেশ কিছু লোড ক্যাপাসিটিতে আসে। এটা যে ফ্লোর বা ডেকটা দেখতেছেন, এটা প্রায় 1.5 টন, মানে 1.5 টনের মতো ক্যাপাসিটি এটা নিতে পারে। আর এইটার কিন্তু আপনার চাকার হিসাবে 6 চাকাও আসে, 4 চাকাও আসে, ইকুয়াল এবং আনইকুয়াল দুই ধরনের হয়। আমাদের এই গাড়িটা হচ্ছে গিয়ে আজকে 6 চাকা, মানে পেছনে 4টা চাকা, সামনে 2টা চাকা। আমাদের এই গাড়িটা হচ্ছে গিয়ে 4 স্পিড অটো ট্রান্সমিশন। আপনি চাইলে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি পেতে পারেন। এছাড়া আপনার স্পেস এবং লোড ক্যাপাসিটির রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি চাইলে টয়োটা ডায়না সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিনের টয়োটা ডায়না কমার্শিয়াল ট্রাক। আর এই গাড়িটা সম্পর্কে আমি একটা স্পেশাল জিনিস বলি। এটা হচ্ছে গিয়ে টয়োটার একটা লিজেন্ডারি গাড়ি। এই এই কমার্শিয়াল ট্রাকটা কিন্তু বেসিক্যালি একটা সিওই ডিজাইনের গাড়ি, মানে হচ্ছে কেবিন ওভার ইঞ্জিন। ফ্রন্ট এক্সেলের উপরে বেসিক্যালি এটার ইঞ্জিনটা বসানো, তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি ইঞ্জিনের উপর বসে থাকবেন। আর এই জিনিসটা করা হয় কারণ আপনি যাতে গাড়িটার রেগুলার মেনটেনেন্স করাটা হেকটিক না হয়ে যায়, খুব ইজি হয়, সো দ্যাট আপনি এই পুরো কেবিনটা খুলে ফেলতে পারেন, যেটাকে আমরা টিল্টিং কেবিন বলি। তো এই অপশনটা থাকলে ইঞ্জিনে ডিরেক্ট অ্যাক্সেস করা যায়, যেটা মেনটেনেন্স করতে অনেক সুবিধা দেয়। এই ধরনের কমার্শিয়াল ট্রাক নিয়ে কথা বললে প্রথমে দুটো জিনিসটা কথা বলতে হবে। একটা হচ্ছে গিয়ে এটার শক্তি বা পাওয়ার কীরকম, আর এটার লোড ক্যাপাসিটি কীরকম। সো আপনারা হয়তো খেয়াল করে দেখছেন আমাদের বাংলাদেশে যে ধরনের নন জাপানিজ কমার্শিয়াল ট্রাকগুলো ব্যবহার হয়, একটু আপহিল রোড, যেমন হচ্ছে গিয়ে আপনার কোনো ব্রিজে ওঠার সময় অথবা আপনি ফ্লাইওভারে ওঠার সময় দেখবেন যে গাড়িগুলা খুবই স্ট্রেস নিতেছে এবং উঠতে পারতেছে না, যার কারণে পেছনে লম্বা গাড়ির সারি জমে যাচ্ছে, গাড়িগুলো আসলে শক্তিই পাচ্ছে না। প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে এই ট্রাকগুলো বা এই পিক আপগুলো যখন ব্যবহার করে, এটা যে অ্যাকচুয়াল লোড ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি লোড নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে যে লোড ক্যাপাসিটির জন্য যে ধরনের শক্তি দরকার, সেই শক্তির ইঞ্জিন বা সেই বডি আমাদের কিন্তু গাড়িগুলো প্রোভাইড করতে পারে না। সো জাপানিজ গাড়িগুলো এদিক থেকে অনেক আলাদা, কারণ এই গাড়িটা অ্যাকচুয়াল যে লোড ক্যাপাসিটির কথা বলে সেটা নিতে পারে এবং এই লোডটা নিয়ে একদম কম স্ট্রেস নিয়ে এই গাড়িগুলো কিন্তু রাস্তায় চলাচল করতে পারে। সো আপনার ইঞ্জিনের উপর অনেক বেশি লোড পড়তেছে না, ইঞ্জিনটা খারাপ হয়ে যায় না দ্রুত, কারণ এইটা বেসিক্যালি স্পিডের জন্য না, এই গাড়িটার টর্ক মানে পাওয়ার কীরকম সেটার উপর ডিপেন্ড করে এই গাড়িগুলোর কার্যক্ষমতা। তো এটার পুলিং পাওয়ার কিন্তু অনেক স্মুথ। এই গাড়িটা যে ইঞ্জিন ব্যবহার করেছে সেটা হচ্ছে কি 3000 সিসির 1 কেডি টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, যেটা একই সাথে খুব রিলায়েবল এবং ফুয়েল এফিশিয়েন্ট। তো আপনি যখন এই ধরনের একটা গাড়ি নিয়ে আপনার বিজনেসে ইউজ করবেন, এটা বেসিক্যালি আপনার একটা জেনুইন বিজনেস পার্টনারের মতো আপনাকে রেগুলার সার্ভিস দিবে এবং এনশিওর করবে বেটার রেট অফ রিটার্ন। এইগুলা কিন্তু ফ্যান্সি মুভমেন্টের জন্য বা স্পিডিংয়ের জন্য তৈরি করা গাড়ি না, এটা বেসিক্যালি স্ট্রং পুলিং পাওয়ার এনশিওর করতে পারে এরকম একটা গাড়ি, যেটা লোড নিতে পারবে খুব এফিশিয়েন্টলি। এবং এই গাড়িগুলো যে ইঞ্জিনটা ব্যবহার করছে সেই ইঞ্জিনটা দিয়ে প্রায় 144 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে,
বাট এটা টর্ক জেনারেট করতে পারে প্রায় 300 নিউটন মিটার। চায়না বেসিক্যালি কয়েক ধরনের পেলোড রেঞ্জে আসে, যেমন 1 বা 1.25 বা 1.5 টন। এইটা হচ্ছে 1.5 টনের একটা পেলোড রেঞ্জের ট্রাক। এটার একটা সবচেয়ে ভালো সাইড হচ্ছে গিয়ে এই ডেকটার চারপাশ থেকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, কারণ এই ডালাগুলো আপনার চারপাশ থেকে খোলা যায়। তো এটা সবচেয়ে ভালো একটা অ্যাডভান্টেজ, যাতে করে আপনার প্রোডাক্ট বা আপনার মালামাল বা কার্গোগুলো আপনি সব দিক থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং লোডিং বা আনলোডিংয়ে এই গাড়িটা আপনাকে কিন্তু বেস্ট সাপোর্ট দিতে পারবে। আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি এটা একটা কমপ্লিট ভ্যালু ফর মানি, এবং এটার ব্যবহার করলে আপনার ট্রান্সপোর্টেশন রিলেটেড যে কস্টগুলো আছে কমার্শিয়ালি এই ট্রাকগুলো ব্যবহার করে আপনি সেই খরচটাকে অনেক কমায় নিয়ে আসতে পারবেন, এবং এটা একই সাথে ভবিষ্যতে আপনার জন্য একটা অ্যাসেট হিসাবে থেকে যাবে। এইখানে আপনার বেশ বড় একটা আপনার 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি লাগে, যেটা এখানে লোকেশন করা আছে। তো ট্রাকটার এই পেছনের সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি একটা টুল বক্স, আর বাম পাশে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক। 60 লিটার ডিজেল নিতে পারবে এই ফুয়েল ট্যাঙ্কটা, যেটা এনশিওর করবে বেসিক্যালি আপনার গাড়িটা যাতে বারবার তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো না লাগে। তো এই ছিল বেসিক্যালি এক্সটেরিয়ার। আমরা একটু গাড়ির ভিতরে ঢুকবো। তো শুরুতে যেটা বলতেছিলাম যে এইটা বেসিক্যালি একটা ক্যাব ওভার ডিজাইনের গাড়ি। আপনি যদি খেয়াল করে দেখেন এটার ওভারঅল যে ড্যাশবোর্ডের লেআউট ডিজাইন বা সিট, এগুলো কোনোটাই আসলে খুব বেশি কমফোর্ট বা লাক্সারিকে টার্গেট করে তৈরি করা না, খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে জিনিসটা রেডি করা। সি গিয়ার শিফট লিভারটা চরম। ওকে, the horn is perfect. সবসময় সিট বেল্ট পরতে হবে এসব গাড়িতে, কারণ অন্যান্য নন জাপানিজ গাড়িগুলা বেসিক্যালি আপনার সিট বেল্ট না পরলেও মনে হয় কোনো সমস্যা নাই, পারে এই গাড়িগুলো সিট বেল্ট পরতে হবে, কারণ আপনাকে বারবার সে অ্যাওয়ার করতে থাকবে যে সিট বেল্ট পরেন, সিট বেল্ট পরেন। আমি এখন যেহেতু একদম গলির মধ্যে এবং গলি থেকে মেন রাস্তায় যাচ্ছি, অবশ্যই সিট বেল্টটা আমি পরে নেব। আমি একদম কিন্তু এখন দেখেন একদমটা চিপা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যেহেতু আমি এই ধরনের গাড়ি বেসিক্যালি ড্রাইভ করি না, তারপরও ড্রাইভ করতে কিন্তু কষ্ট হচ্ছে না। এটা এক নম্বর কারণ হচ্ছে গিয়ে এই যে সাইড ভিউ মিররগুলো আমাকে একদম ইজিভাবে আমাকে ভিজিবিলিটি এনশিওর করতেছে, এবং আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না গাড়িটাকে ম্যানুভার করতে, এবং এটা টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো। আমি এই বড় সাইজের একটা গাড়ি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো ড্রাইভ করাটা একটু কষ্টকর হবে, বাট এটা কিন্তু চালাতে বেশ কমফোর্টেবল, এবং ভিতরের নয়েজ একটা ডিজেল ইঞ্জিনে যেরকম হওয়ার কথা ছিল ভিতরের নয়েজও কিন্তু সেরকম নাই। আমি আরেকটা গলিতে এখন ঢুকবো, একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। ইজ ভেরি ইজি টু ড্রাইভ অ্যান্ড ভেরি ইজি টু ম্যানুভার। আপনারা যেটা নয়েজ শুনতে পাচ্ছেন, আমি কিন্তু গাড়ি রেভ করতেছি প্রায় 1.5 থেকে 1.25 RPM-এ, এবং গাড়ি 30-40 কিলোমিটার স্পিডে চলতেছে। ঠিক খুব বড় ধরনের কোনো ভাঙা জোড়াতেও চালালাম, বড় ধরনের কিন্তু কোনো ধরনের জার্কিং নাই, বাট এগুলো কমার্শিয়াল গাড়ি। অন্যান্য সেডান বা এসইউভি থেকে ডেফিনেটলি এটা ড্রাইভিংটা একটু হার্শ হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের অফিসের জন্য, আপনাদের বিজনেসের জন্য, আপনার ট্রান্সপোর্টের বিজনেসের জন্য আপনি যদি এই ধরনের একটা ট্রাক বেছে নেন, আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি এটা বছরের পর বছর আপনার ইনকাম জেনারেটিং মেশিন হিসেবে আপনার সাথে থেকে যাবে। এই গাড়িটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সবার সাথে। আমরা বেসিক্যালি কী ধরনের গাড়ি পারচেস করছিলাম। এটা বেসিক্যালি একটা আর গ্রেডের গাড়ি, আর এইটার মাইলেজ প্রায় 2,90,000 কিলোমিটার। আসলে কমার্শিয়াল ড্রিভেন এই গাড়িগুলোতে আসলে এই ধরনের মাইলেজে আসা খুবই স্বাভাবিক। আপনি যদি খেয়াল করে দেখেন এটা প্রায় 2,93,000 কিলোমিটার এখন মাইলেজ দেখাচ্ছে। সো আমাদের অনেকেরই জানার ইচ্ছা ডিজেল দিয়ে চালালে বেসিক্যালি আমাদের এই গাড়িগুলো থেকে আমরা কী ধরনের ফুয়েল ইকোনমি পাবো। এই গাড়িটা যদি আপনি ডিজেলে ব্যবহার করেন আপনি প্রায় 6 to 8 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন।
আর্গেড হওয়ার কারণে আসলে বেসিক কোনো ধরনের চেঞ্জেস ছিল না। আমি কিছু জিনিসপত্র বলে দিই, যেমন ইন্টেরিয়ারে সিটে কিছু সমস্যা ছিল, সিটগুলো কিছু ছেঁড়া ছিল, এটা আমরা সলভ করে ফেলছি। আর এইখানে যে ডেকটা আছে, মানে কার্গো ফ্লোরটা আছে, এই ফ্লোরে অনেকগুলো ডেন্ট ছিল, যেটা আমরা ফিক্স করে এটা এখন একদম কমপ্লিট রিকন্ডিশন করা হয়ে গেছে। বডি স্ট্রাকচারে আপনার বেশ কিছু স্ক্র্যাচ এবং বড় বড় কিছু পেইন্ট ওয়ার্ক ছিল, যেটা ডিটেলিং করে এখন গাড়ির পুরাটা কমপ্লিট করা আছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, অন্যান্য পার্টস যেগুলো আমরা রিপেয়ার বা রিকন্ডিশনিংয়ের সময় আমরা খেয়াল করলাম, প্রত্যেকটা জিনিসই খুব ভালো অবস্থায় আছে। এবং ইঞ্জিন, গিয়ার বক্স আমরা যখন এটা চেক করলাম, আমরা দেখলাম যে এটা এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আশা করা যায় নেক্সট 5 to 10 ইয়ার্স এই গাড়িটা যদি প্রপার ওয়েতে মেনটেন করা যায়, এটাও আমাদের ক্লায়েন্টকে বেশ ভালো সার্ভিস দিয়ে যাবে। ভিডিওর একদম শেষে এসে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমরা যখন এই গাড়িটা আমাদের ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম, শুধু এই কালারটা, যেটা সায়ান কালার, মানে একটু গ্রিনিশ একটু ব্লুইশ টাইপের একটা শেড আছে এই গাড়িটাতে, এই কালারটা দেখে ওনার পছন্দ হয়েছিল, কারণ উনি বলতেছিলেন যে ইউজুয়ালি রাস্তায় সাধারণত সাদা বা সিলভার এই ধরনের গাড়িগুলো পাওয়া যায়, এই কালারটা খুবই ইউনিক। তো উনি শুধু এই কালারটা কিন্তু দেখেন নাই, এর বাইরে যখন ওনাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে গাড়িটা কিন্তু আর্গেটের গাড়ি, এই গাড়িটার উইন্ডশিল্ডের এখানে একটা বেশ বড় ক্র্যাক ছিল, যেটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। গাড়ির সিটের এখানে বেশ কিছু ছেঁড়া ছিল, যেটা আমরা সলভ করেছি। গাড়ির ফ্লোর বা ডেকটাতে কিন্তু আপনার অনেকগুলো ডেন ছিল, যেটা আমরা ফিক্স করে ফেলছি। এই সব কিছু ওনাকে দেখানোর পরেও উনি কিন্তু গাড়িটা পছন্দ করেছিলেন। ওনাকে যখন বারবার আমরা এনশিওর করতেছিলাম যে গাড়িটা প্রায় 2,90,000 কিলোমিটার মতো, তারপরে উনি কিন্তু এই গাড়িটা নেওয়ার ব্যাপারে খুবই কনফিডেন্ট ছিলেন। গাড়িটা ব্যাপারে ওনার এই কনফিডেন্স দেখে আমি প্রশ্ন করতে বাধ্য হয়েছিলাম যে ভাই, কেন আপনি এইরকম একটা কন্ডিশনের গাড়ি কেনার প্ল্যান করতেছেন? ফার্স্ট থিং হচ্ছে, এটা অ্যাকুইজিশন কস্ট অনেক কম, আপনি প্রায় 25-26 লাখ টাকার মধ্যে এই ধরনের একটা গাড়ি পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে, এই গাড়িগুলো উনি যেটা বলতেছিলেন অ্যাজ এ বিজনেস ওনার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি বলতেছেন ওনার কাছে অলরেডি এরকম আরও কয়েকটা ইউনিট আছে এবং সেগুলো প্রায় 4-5-6 বছর হয়ে গেছে, মেজর কোনো ধরনের ওভারহোলিং বা রিপেয়ারমেন্টের প্রয়োজন হয় নাই। যেখানে ওনার ইন্ডাস্ট্রিতেই নন জেডিএম বা নন জাপানিজ আরও কিছু গাড়ি আছে, যেগুলোর জন্য আসলে ওনার অনেক ধরনের এক্সপেন্ডিচার বিয়ার করতে হয় এবং রেগুলার মেনটেন্যান্স প্রয়োজন হয়, অনেক বেশি মানুষের ইনভলভমেন্ট প্রয়োজন হয়। সো ওই নন জাপানিজ গাড়িগুলো থেকে এই জাপানিজ গাড়িগুলো ওনাকে বেসিক্যালি আরও অনেক বেশি পিস অফ মাইন্ড ইনশিওর করে। তো যদি কোনো ধরনের কমার্শিয়াল ট্রাক, পিক আপ অথবা বাসের প্রয়োজন হয়, আপনি আমাদেরকে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে অ্যাটলিস্ট একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং একটা জেনুইন ভালো কন্ডিশনের গাড়ি একটা রাইট প্রাইসে আপনাকে নিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের পুরো অটোমো জাপান টিম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে অন্য একটা গাড়ি নিয়ে, অন্য একটা প্লেসে, অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।